বঙ্গভঙ্গ থেকে দেশ বিভাগ ১৯০৫ থেকে ১৯৪৭ সাল। বঙ্গভঙ্গ ১৯০৫। পার্টিশন অফ বেঙ্গল 1905। বিভেদ ও শাসন নীতি ডিভাইড অ্যান্ড রুল পলিসি অনুসরণ করে ১৯০৫ সালের ১৬ অক্টোবর ভারতের তৎকালীন বড় লর্ড জর্জ নাথানিয়েল কার্জন বাংলা প্রেসিডেন্সি ভাগ করে দুইটি প্রদেশ গঠন করে। ইতিহাসে এটি বঙ্গভঙ্গ নামে পরিচিত। পরবর্তীতে কংগ্রেস ও হিন্দু সংখ্যাগরিষ্ঠদের আন্দোলনের মুখে ১৯১১ সালের ১২ ডিসেম্বর লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ ও বাতিল করতে বাধ্য হন। ঘটনাবলী: ১৮৬৭ সাল উড়িষ্যার দুর্ভিক্ষ তদন্ত কমিটির প্রধান হেনরি নর্থকোট বিশাল বাংলা প্রেসিডেন্সি বিভক্তির সুপারিশ করেন। ১৯০৩ সালে স্বরাষ্ট্র সচিব হার্বার্ট রুইজেলের দেয়া বঙ্গভঙ্গ পরিকল্পনা গৃহীত হয়। জানুয়ারি ১৯০৪ ভারত সচিব উইলিয়াম ব্রডরিক বঙ্গভঙ্গ পরিকল্পনা অনুমোদন করেন এবং পরিকল্পনা প্রকাশিত হয়। ১৬ অক্টোবর ১৯০৫ লর্ড কার্জন বঙ্গভঙ্গ কার্যকর করেন। ১২ ডিসেম্বর ১৯১১ লর্ড হার্ডিঞ্জের সময় আন্দোলনের মুখে রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদ বা বাতিল ঘোষণা করেন এবং কলকাতার পরিবর্তে রাজধানী হয় দিল্লি। ১ এপ্রিল ১৯১২ বাংলা পুনরায় একত্রিত হয় এবং লর্ড কারমাইকেল অবিভক্ত বাংলার প্রথম গভর্নর হন। ১৯০৫ সালের ১৬ অক্টোবর প্রথমবারের মতো বঙ্গভঙ্গ কার্যকর হয়। এরপর পৃথক দুইটি প্রদেশ হয়, একটি হয় পূর্ব বাংলা ও আসাম প্রদেশ, অন্যটি বাংলা প্রদেশ। অন্তর্ভুক্ত ছিল পূর্ব বাংলা ও আসামের অন্তর্ভুক্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা ও মালদহ। আর বাংলা প্রদেশে ছিল পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশা। রাজধানী: পূর্ব বাংলা ও আসামের রাজধানী ছিল ঢাকা। আয়তন ছিল ১,০৬,৫০৪ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ছিল ৩,১০,০০,০০০ আর গভর্নর ছিলেন বামফিল্ড ফুলার। বাংলা প্রদেশের রাজধানী ছিল কলকাতা আর আয়তন ছিল ১,৪১,৫৮০ বর্গ মাইল। লোকসংখ্যা ছিল ৫,৪০,০০,০০০ আর গভর্নর ছিলেন অ্যান্ড্রু ফ্রেজার। বঙ্গভঙ্গের মূল পরিকল্পনাকারী বলা হয় অ্যান্ড্রু ফ্রেজারকে। বঙ্গভঙ্গের পক্ষে ছিল মুসলমানরা এবং বিপক্ষে ছিল হিন্দুরা। বঙ্গভঙ্গকে প্রথম সমর্থন জানানো পূর্ব বাংলার মুসলিম নেতা ছিলেন নওয়াব সলিমুল্লাহ। বঙ্গভঙ্গের বিরুদ্ধে থাকা মুসলিম নেতৃবৃন্দ খাজা আতিকুল্লাহ ও মোহাম্মদ আব্দুর রসুল, ইসমাইল হোসেন সিরাজি প্রমুখ। বঙ্গভঙ্গকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। বঙ্গভঙ্গ বিরোধী জাতীয়তাবাদী চেতনায় উন্মেষ ঘটান সর্বভারতীয় কংগ্রেস। ফলাফল: হিন্দু মুসলিম দাঙ্গা ১৯০৬, স্বদেশী আন্দোলন ১৯০৫ থেকে ৮, মুসলিম লীগ প্রতিষ্ঠা ১৯০৬, স্বদেশী আন্দোলন ১৯০৫ থেকে ৮। পরিচয়: ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলন। এই আন্দোলনের মূল কর্মসূচি ছিল দুইটি, যথা বয়কট ও স্বদেশী। আন্দোলনের অপর নাম ছিল বয়কট আন্দোলন, অর্থাৎ বিদেশি বা বিলেতি বা ব্রিটিশ পণ্য এবং শিক্ষা প্রতিষ্ঠান বয়কট। স্লোগান ছিল বন্দে মাতরম। বিশেষত বাংলার নারীরা প্রথমবারের মতো প্রত্যক্ষ কোনো আন্দোলনে অংশগ্রহণ করে। আন্দোলনের সমর্থনে গঠিত সমিতি: ঢাকায় অনুশীলন সমিতি, প্রধান ফুলিন বিহারী দাস, অঞ্চল ময়মনসিংহ সমিতি হচ্ছে সাধনা, ফরিদপুরে ব্রতী সমিতি আর কলকাতায় ছিল যুগান্তর। বরিশালের স্বদেশী বান্ধব। স্বদেশী আন্দোলনের সাহিত্যিক ও রাজনীতিবিদদের অংশগ্রহণ: রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে বাংলা ঐক্যের জন্য বাংলা প্রকৃতি নিয়ে আমার সোনার বাংলা গানটি রচনা করেন। গানটি রবীন্দ্রনাথের গীতিবিতান কাব্যগ্রন্থের স্বরবিতান কাব্যের অন্তর্গত। গানটি ১৯০৫ সালের ৭ অক্টোবর বঙ্গ দর্শন পত্রিকায় প্রকাশিত হয়। এর আগে গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষরে সঞ্জীবনী পত্রিকায় মুদ্রিত হয় ৭ সেপ্টেম্বর ১৯০৫ সালে। রচনা করেন ও আমার দেশের মাটি এবং ও বাংলার মাটি বাংলার জল কবিতা। রাখি বন্ধন বাঙালি ঐক্যের জন্য চালু করেন এবং এতে হাতে লাল ফিতা বেঁধে দেওয়া হয়, যা হিন্দু মুসলিম সম্প্রীতিকে নির্দেশ করে। মুকুন্দ দাস তিনি ছিলেন বরিশালের চারণ কবি। তার গাওয়া পরনা রেশমি ছুরি বঙ্গনারী গানটি ছিল বঙ্গভঙ্গ বিরোধী। দ্বিজেন্দ্রলাল রায় তিনি বাংলার সাহিত্যের ডিএল রায় নামে পরিচিত। তিনি ছিলেন নাট্যকার ও রবীন্দ্রনাথ ঠাকুরের সমালোচক। তিনি রচনা করেন ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, যা বাংলাদেশের জাতীয় গান। স্বদেশী আন্দোলনের পক্ষে পত্রিকা ছিল বেঙ্গলি, সঞ্জীবনী, যুগান্তর, অমৃত বাজার, সন্ধ্যা ও হিতবাদী। স্বদেশী আন্দোলনের অসাম্প্রদায়িক ভূমিকা রাখে একে ফজলুল হক ও নিবারণ চন্দ্র দাসের সম্পাদনায় বালক পত্রিকা। ১৯০১ সাল থেকে বরিশাল হতে প্রকাশিত হতো। নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা ১৯০৬ সালে। ভারতের মুসলমানদের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল মুসলিম লীগ। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের পর ভারতবর্ষে মুসলমান নেতৃবৃন্দ তাদের স্বার্থ সংরক্ষণের জন্য একটি রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করতে থাকেন।
সিমলা প্রতিনিধি সম্মেলন 1 অক্টোবর 1906। আগা খানের নেতৃত্বে ভারতের 35 জন মুসলমানের একটি প্রতিনিধি দল হিমাচল প্রদেশের সিমলার ব্রিটিশ গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড মিন্টোর সঙ্গে সাক্ষাৎ করে মুসলমান সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনী ব্যবস্থা বা সেপারেট ইলেক্টোরেটস দাবি করেন। এটি সিমলা ডেপুটেশন নামে পরিচিত। সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন 28 থেকে 30 ডিসেম্বর 1906 ঢাকার শাহবাগে নবাব ওয়াকার উল মুলক মৌলভী ও নবাব মুসলিম উল মুলকের নেতৃত্বে অনুষ্ঠিত অধিবেশনে নবাব সলিমুল্লাহ মুসলিম অল ইন্ডিয়া কনফেডারেসি গঠনের প্রস্তাব করেন। সভায় কনফেডারেসির পরিবর্তে লীগ শব্দটি যুক্ত করা হয়। সর্বদলীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা 30 ডিসেম্বর 1906। নবাব ভিকারুল মুলকের সভাপতিত্বে শিক্ষা সম্মেলনের শেষ অধিবেশনে প্রতিষ্ঠিত হয় সর্বভারতীয় মুসলিম লীগ। প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ আগা খান ও নবাব ভিকারুল মুলক। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন আগা খান 1913 সাল পর্যন্ত। বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন 1911 থেকে 1930। আন্দোলনকারী ক্ষুদিরাম বসু, যার জীবনী 1890 থেকে 1908। ঘটনাবলী: ক্ষুদিরাম ব্রিটিশ বিরোধী সর্বকনিষ্ঠ বিপ্লবী। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার এই বিপ্লবী তরুণ 8ম শ্রেণীর থাকা অবস্থায় স্বদেশী আন্দোলনে যোগদান করেন। কলকাতার যুগান্তর সমিতির সদস্য ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকির উপর দায়িত্ব পড়ে কলকাতা প্রেসিডেন্সির প্রধান ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার। 30 এপ্রিল 1908 সালে কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। তাই ক্ষুদিরামকে 1908 সালের 11 আগস্ট 18 বছর 7 মাস বয়সে মুজাফফরপুর কারাগারে ফাঁসি দেওয়া হয়। বিপ্লবী আন্দোলনের প্রথম শহীদ ক্ষুদিরাম। সূর্যকুমার সেন বা সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত, যার জীবনী 1894 থেকে 1934। ইমাথারা ইংরেজি উচ্চ বিদ্যালয় ও ন্যাশনাল ইনস্টিটিউটের শিক্ষক মাস্টারদা অম্বিকা চক্রবর্তী, অনুরূপ সেন ও নগেন সেনের সহায়তায় চট্টগ্রামকে ব্রিটিশ শাসনমুক্ত করার জন্য গঠন করেন চট্টগ্রাম বিপ্লবী বাহিনী, যা পরে আত্মঘাতী বাহিনী চিটাগং রিপাবলিকান আর্মি হিসেবে পরিচিতি পায়। 1930 সালের 18 এপ্রিল চট্টগ্রামে 2টি সরকারি অস্ত্রাগার লুণ্ঠন করে। 1933 সালে সহযোগী বিজয় সেন সহ গ্রেপ্তার হন এবং 1934 সালের 12 জানুয়ারি তাকে ফাঁসি দিয়ে মৃতদেহ বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হয়। গুরুত্বপূর্ণ তথ্যগুলো হলো: চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয় 18 এপ্রিল 1930, আর সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয় 12 জানুয়ারি 1934 সালে। প্রীতিলতা ওয়াদ্দেদার জীবনী 1911 থেকে 1932। সূর্য সেন বা মাস্টারদা সূর্য সেনের ছাত্রী এবং সহযোগী বা সহযোদ্ধা ছিলেন। 1930 সালে ইডেন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রথম এবং ডিস্টিংশন নিয়ে BA পাশ করেন। লীলানাগের দীপালি সংঘের অন্তর্ভুক্ত শ্রী সংঘের সদস্য ছিলেন। 1932 সালে মাস্টারদা প্রীতিলতা ও কল্পনা দত্তকে চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণের জন্য মনোনীত করেন। সেখানে গ্রেপ্তার হওয়ার আগেই পটাশিয়াম সায়ানাইডকে আত্মহত্যা করেন প্রীতিলতা ওয়াদ্দেদার। বঙ্গভঙ্গ পরবর্তী রাজনীতি 1911 থেকে 1935। লগ্ন চুক্তি 1916। পরিচয়: হিন্দু মুসলিম সম্প্রীতির প্রথম চুক্তি স্বাক্ষর 1916 সালে। চুক্তিতে স্বাক্ষর করে একে ফজলুল হক মুসলিম লীগের পক্ষে এবং কংগ্রেসের পক্ষে মতিলাল নেহরু। খিলাফত আন্দোলন 1919 থেকে 1924 সাল। প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের অখণ্ডতা রক্ষা এবং তুর্কি সুলতান বা খলিফাতের মর্যাদা এবং ক্ষমতা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে 1919 সালে ভারতীয় মুসলমানদের মধ্যে যে আন্দোলন গড়ে ওঠে তা খিলাফত আন্দোলন। আন্দোলনের নেতৃত্ব দেন আলী ভ্রাতৃদ্বয় অর্থাৎ মোহাম্মদ আলী এবং শওকত আলী, মৌলানা আবুল কালাম আজাদ আনসারী প্রমুখ মুসলিম নেতৃবৃন্দ। খিলাফত কমিটি গঠিত হয় 1919 সালের 18 ডিসেম্বর ঢাকায়। মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী এবং হিন্দু মুসলিম সম্প্রীতির প্রবক্তা। খিলাফত আন্দোলনের নেতৃত্ব দানকারী, যার বিখ্যাত বই ইন্ডিয়া উইন্স ফ্রিডম। মোস্তফা কামাল আতাতুর্ক, যিনি তুরস্কের প্রথম রাষ্ট্রপতি এবং আধুনিক তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা, তাকে আধুনিক তুরস্কের জনক বলা হয়ে থাকে। অশোক যুগ আন্দোলন 1920 থেকে 1922। হিন্দু মুসলিম ঐক্যের চুক্তি বা লগ্ন চুক্তির কারণে মুসলমানদের খিলাফত আন্দোলনকে হিন্দুদের সমর্থন দেওয়ার জন্য খিলাফত আন্দোলনের বিকল্প আন্দোলনের প্রয়োজনীয়তা অনুভূত হয়। 1919 সালের রাওলাট আইন ও জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কারণে হিন্দুরা খিলাফত আন্দোলনকে সমর্থন করে অসহযোগ আন্দোলনের ডাক দেয়। 10 মার্চ 1919 বিনা ওয়ারেন্টে গ্রেপ্তারের জন্য স্যার সিডনি আর্থার টেইলর রাওলাট কর্তৃক দিল্লিতে রাওলাট আইন প্রবর্তন। 13 এপ্রিল 1919 জেনারেল ডায়ারের নির্দেশে পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ বাগানে 4 শতাধিক মানুষকে হত্যা করা হয়। এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সালে ব্রিটিশ প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন। 1920 মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন
ঘোষণা করেন। মহাত্মা গান্ধী পরিচয় স্বাধীন ভারতীয় জাতির জনক এবং অহিংস আন্দোলনের প্রবক্তা এবং সত্যাগ্রহ আন্দোলনের প্রধান নেতা। পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। মহাত্মা উপাধি দেন রবীন্দ্রনাথ ঠাকুর। বহির্বিশ্বে পরিচিত বাফু নামে। আফ্রিকায় প্রতিষ্ঠা করেন নাটাল ইন্ডিয়ান কংগ্রেস। ভারতে আসেন 1915 সালে। ভারতের রাজনীতিতে অংশগ্রহণ করেন 1917 সালে। ডান্ডি লবণ কুচকাওয়াজ করেন 1929 থেকে 30 সাল। সশস্ত্র রূপ নেয় গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন 1922 সালে। বিশেষ তথ্য 2007 সালে জাতিসংঘ গান্ধীজির জন্মদিনে 2 অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করে। তিনি দক্ষিণ আফ্রিকা ইন্ডিয়ান অপিনিয়ন পত্রিকার সম্পাদনা করতেন। উইনস্টন চার্চিল তাকে হাফ নেকড ফকির বলেছিলেন। বাংলাদেশ ভ্রমণ 1946 সালে নোয়াখালী ভ্রমণ করেন। নোয়াখালীর সোনাইমুড়িতে গান্ধী স্মৃতি জাদুঘর স্থাপিত হয়েছে। নিহত হন 30 জানুয়ারি 1948 সালে আততায়ী নাথুরাম গডসে কর্তৃক। স্বরাজ পার্টি 1922। কংগ্রেস অসহযোগ আন্দোলনের পরিসমাপ্তি ঘোষণা করলে কংগ্রেস নেতা চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরুর চাই এই আন্দোলন চালিয়ে যেতে। তাই চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু কংগ্রেস হতে বের হয়ে প্রতিষ্ঠা করেন স্বরাজ পার্টি। স্বরাজ পার্টির পূর্ণ নাম কংগ্রেস খেলাফত স্বরাজ পার্টি। প্রতিষ্ঠা 1922। স্বরাজ শব্দের অর্থ স্বাধীনতা বা নিজস্ব শাসন ব্যবস্থা। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। বেঙ্গল ফ্যাক্ট 1923। স্বরাজ দলের নেতা চিত্তরঞ্জন দাস ও মুসলমানদের একাংশ বাংলায় হিন্দু মুসলিম সমস্যা দূর করার জন্য যে চুক্তি সম্পাদনা করেছিলেন, ইতিহাসে তা বেঙ্গল ফ্যাক্ট বা বাংলা চুক্তি নামে খ্যাত। এটি CR দাস ফর্মুলা নামেও পরিচিত। 1935 সালের ভারত শাসন আইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। 1926 সালে ঢাকা ও কলকাতা হিন্দু মুসলিম দাঙ্গা হলে ব্রিটিশ সরকার একটি ভারত শাসন আইন প্রণয়নের জন্য 1927 সালে সাইমন কমিশন গঠন করে। এই কমিশনের বিরুদ্ধে হিন্দুরা 1928 সালে দেয় নেহেরু রিপোর্ট এবং 1929 সালে মুসলমানদের পক্ষে দেওয়া হয় জিন্নাহ 14 দফা। পরবর্তীতে সাইমন কমিশন হেনরু রিপোর্ট ও 14 দফা নিয়ে 1930, 31 এবং 32 সালে লন্ডনে অনুষ্ঠিত হয় গোল টেবিল বৈঠক। ওই বৈঠকের পরে 1935 সালে ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় ভারত শাসন আইন 1935। ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক রোয়েদাদ। 1932 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড আইনসভায় বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি বন্টন সহ ভারতের জন্য একটি ভবিষ্যৎ সংবিধানের রূপরেখা ঘোষণা করেন, যা ম্যাকডোনাল্ডের সাম্প্রদায়িক রোয়েদাদ নামে খ্যাত। ভারত শাসন আইন 1935-এর বিষয়বস্তু পাস 1935 সালের 2 আগস্ট, কার্যকর হয় 37 সালের 1 এপ্রিল। প্রধান বৈশিষ্ট্য ছিল যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি ও প্রাদেশিক স্বায়ত্তশাসন বা প্রভিন্সিয়াল অটোনমি। এই আইনের ফলে বার্মা উপমহাদেশ থেকে পৃথক হয়। কার্যকর হয় 1937 সালে এবং উপমহাদেশের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে 1937 সালে। বঙ্গীয় মন্ত্রিসভা 1937 থেকে 1947। ব্রিটিশ শাসনের শেষ দশকে বাংলায় 4টি মন্ত্রিসভা গঠিত হয়, যথাক্রমে প্রথম মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী A.K. ফজলুল হক 1937 থেকে 41 এবং A.K. ফজলুল হকের নেতৃত্বে 1941 থেকে 43। প্রথমত দল ছিল কৃষক প্রজা পার্টি ও মুসলিম লীগ কোয়ালিশন। দ্বিতীয়ত ছিল প্রোগ্রেসিভ অ্যালায়েন্স অর্থাৎ হক শ্যামা পরিষদ। দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দিন, মেয়াদ 1943 থেকে 45, মুসলিম লীগ, যেটি অনির্বাচিত। তৃতীয় মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, 1946 থেকে 47, প্রতিনিধি ছিলেন মুসলিম লীগের। 1937 সালে প্রাদেশিক আইনসভার নির্বাচন। অবিভক্ত বাংলার প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় 1937 সালে। নির্বাচন অংশগ্রহণকারী প্রধান 3টি দল ও দলীয় প্রধান। কংগ্রেস, যার প্রতীক ছিল পাঞ্জা আর দলীয় প্রধান ছিলেন শরৎ বসু। মুসলিম লীগ, যার প্রতীক ছিল চাঁদ তারা হারিকেন, দলীয় প্রধান ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। এবং কৃষক প্রজা পার্টি, যার প্রতীক ছিল হুক্কা এবং দলীয় প্রধান ছিলেন A.K. ফজলুল হক। কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা 1936 সালে। প্রতিষ্ঠাতা A.K. ফজলুল হক, প্রতীক ছিল হুক্কা। 1937 সালে নির্বাচনী স্লোগান ছিল লাঙ্গল যার জমিদার, ঘাম যার দাম তার। 1937 সালে ফজলুল হকের নির্বাচনী এলাকা ছিল পটুয়াখালী। লক্ষ্য বা কর্মসূচি: জমিদারি প্রথা বিলোপ, মহাজনী ঋণ প্রথা থেকে কৃষককে মুক্তিদান, সেচ সুবিধা সৃষ্টি, বিনা বেতনে প্রাথমিক শিক্ষা চালু। বাংলায় মুসলমানদের জন্য বরাদ্দকৃত 117টি আসনের মধ্যে কৃষক প্রজা পার্টি জয়লাভ করে 36টি আসনে। স্বতন্ত্র পার্টির মধ্যে 21 জন মুসলিম লীগে যোগ দিলে মুসলিম লীগের মোট আসন হয় 59টি। স্বতন্ত্র পার্টির মধ্যে 16 জন কৃষক প্রজা পার্টিতে যোগ দিলে কৃষক প্রজা পার্টির মোট আসন সংখ্যা দাঁড়ায় 55টি। নোট: এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, তাই গভর্নরের নির্দেশে মুসলিম লীগ ও কৃষক প্রজা পার্টি কোয়ালিশনে গঠিত হয় প্রজা লীগ মন্ত্রিসভা। হক মন্ত্রিসভা 1937 থেকে 41। মন্ত্রিসভার সদস্য ছিল 11 জন। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ছিলেন A.K. ফজলুল হক। বাণিজ্য ও শ্রমমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
তিনি মুসলিম লীগের সাধারণ সম্পাদক ছিলেন। নোট: মন্ত্রিসভায় স্থিতিশীলতা রক্ষার জন্য শেরে বাংলা একে ফজলুল হক 1937 সালে মুসলিম লীগের মধ্য সাম্প্রদায়িক দলে যোগদান করেন এবং পরবর্তীতে ফজলুল হক প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মন্ত্রিসভার পতন: 1941 সালে মুসলিম লীগ ফজলুল হকের জনপ্রিয়তা বৃদ্ধি পেলে কেন্দ্রীয় সিদ্ধান্তের ব্যাপারে জিন্নাহ তাকে দ্বন্দ্ব বৃদ্ধির কারণে মুসলিম লীগের 21 জন সদস্য কোয়ালিশন ত্যাগ করে এবং মন্ত্রিসভায় কৃষক প্রজা পার্টির একমাত্র সদস্য সৈয়দ নওশের আলীও পদত্যাগ করলে ফজলুল হকের প্রথম মন্ত্রিসভার পতন ঘটে। ফজলুল হক মন্ত্রিসভার কর্মকাণ্ড: 1938 ফ্লাউড কমিশন গঠন। বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদের জন্য ফ্রান্সিস ফ্লাউডকে প্রধান করে কমিশনটি গঠন করা হয়। কমিশনের রিপোর্টের আলোকে 1950 সালে জমিদারি প্রথা উচ্ছেদ করে প্রজাস্বত্ব আইন পাস হয়। তেজগাঁও কৃষি বিশ্ববিদ্যালয়, বর্তমান শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং শিক্ষা বোর্ড বিল পাস করেন। একে ফজলুল হক বা ফজলুল হকের রাজনৈতিক জীবন: 26 অক্টোবর 1837 অর্থাৎ 1837 সালের 26 অক্টোবর তৎকালীন বাকেরগঞ্জ জেলার সাটুরিয়ায় জন্মগ্রহণ করেন, তবে পূর্বপুরুষদের বাড়ি ছিল শাখারে, বাকেরগঞ্জ মানে বরিশাল। 1906 সাল আইন ব্যবসা ছেড়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। 1913 সাল ঢাকা থেকে বঙ্গীয় আইন পরিষদের সদস্য হন মুসলিম লীগের সদস্য হিসেবে। 1919 চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরুদের সাথে জালিয়ানওয়ালাবাগ হত্যা তদন্ত কমিটির সদস্য হন। 1920 কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমেদের সাথে নবযুগ পত্রিকা প্রকাশ করেন। 1926 বাংলার গভর্নর লিটন তাকে 6 মাসের জন্য শিক্ষামন্ত্রী নিয়োগ দেন। 1935 কলকাতা মিউনিসিপ্যালিটির প্রথম মুসলিম মেয়র হন। 1936 কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন। 1937 অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হন। 1941 দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হন এবং এই মন্ত্রিসভা শ্যামা হক মন্ত্রিসভা নামে পরিচিত। 23 মার্চ 1940 ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। 1946 বরিশাল ও বাগেরহাট থেকে বঙ্গীয় আইন পরিষদের এমপি নির্বাচিত হন মুসলিম লীগের হয়ে। 1947 থেকে 52 পূর্ব বাংলার বা পূর্ব পাকিস্তানের অ্যাডভোকেট জেনারেল ছিলেন। 27 জুলাই 1953 কৃষক শ্রমিক পার্টি গঠন করেন। 1954 যুক্তফ্রন্ট ও পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হন। 1955 পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হন। 1956 পূর্ব পাকিস্তানের গভর্নর হন এবং 27 এপ্রিল 1962 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। যুক্ত বাংলার অধ্যক্ষ বসু সোহরাওয়ার্দী প্রস্তাবের প্রবক্তা কংগ্রেস নেতা শরৎ বসু এবং মুসলিম লীগ নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বসু সোহরাওয়ার্দী বৈঠক হয় 1947 সালের 20 মে কলকাতায়। প্রস্তাব: অখণ্ড বাংলা তথা বাংলা হবে স্বাধীন ও সার্বভৌম। অখণ্ড বাংলাকে একটি সোশ্যালিস্ট রিপাবলিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান শরৎচন্দ্র বসু। ফলাফল: প্রস্তাবটি ব্যর্থ হয়। চুক্তিগুলো সংক্ষেপ: বাংলা হবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। 2 হিন্দু ও মুসলমান সংখ্যা অনুপাতে আসন সংখ্যা বণ্টন হবে। 3 স্বাধীন বাংলা প্রস্তাব গৃহীত হলে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেয়া হবে। দেশভাগের প্রেক্ষাপট ও প্রক্রিয়া: জিন্নাহ দ্বিজাতিতত্ত্ব 1939 টু নেশন থিওরি অফ জিন্নাহ। স্থান: লাহোরের মুসলিম লীগের অধিবেশনের সভাপতি ও অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ। সাল ছিল 1939। অপর নাম পাকিস্তান তথ্য। দ্বিজাতিতত্ত্বের মূল কথা: হিন্দু মুসলিম আলাদা রাষ্ট্র। লাহোর প্রস্তাব 1940, দ্য লাহোর রেজুলেশন অফ 1940। 1940 সালের 23 মার্চ অবিভক্ত পাঞ্জাবের রাজধানী লাহোরে মুসলিম লীগের অধিবেশন বসে। এই অধিবেশনে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক উপমহাদেশে মুসলমানদের স্বার্থ সংবলিত একটি প্রস্তাব পেশ করেন। এই প্রস্তাবই ঐতিহাসিক লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত বা অভিহিত। নোট: লাহোর প্রস্তাব কোথাও পাকিস্তান শব্দটি বা কথাটি ছিল না, যদিও এই প্রস্তাব পাকিস্তান প্রস্তাব নামেই পরিচিতি লাভ করে। লাহোর প্রস্তাবের ভিত্তি ছিল দ্বিজাতিতত্ত্ব। লাহোর প্রস্তাবের মূল কথা বা বক্তব্য ছিল উপমহাদেশে উত্তর পশ্চিম ও পূর্ব ভাগের মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে। লাহোর প্রস্তাবকে সর্বপ্রথম বাংলার স্বাধিকারের কথা বলা হয়। ক্রিপস মিশন বা প্রস্তাব 1942। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান মিত্রপক্ষের বিরুদ্ধে যুদ্ধে যোগদান করলে জাপানি আক্রমণের বিরুদ্ধে এই দেশীয় সাহায্য সহযোগিতা লাভ করার জন্য তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী সাসিল ব্রিটিশ ক্যাবিনেটের প্রভাবশালী মন্ত্রী স্যার স্টাফোর্ড ক্রিপসকে 22 মার্চ 1942 সালে উপমহাদেশে প্রেরণ করেন। তিনি রাজনৈতিক সমস্যা সমাধানের লক্ষ্যে প্রস্তাব করেন ভারত একটি যুক্তরাষ্ট্রীয় ইউনিয়ন হবে। ভারত ইউনিয়ন ডোমিনিয়ন মর্যাদা পাবে। ভারত ছাড় আন্দোলন বা কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট। ভারতের রাজনৈতিক সংকট নিরসনে ক্রিপস মিশন ব্যর্থ হলে 1942 সালে আগস্ট মাসে গান্ধীর নেতৃত্বে ভারত ছাড় দাবিতে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। এই আন্দোলন আগস্ট বিদ্রোহ নামেও পরিচিত।
মাউন্টব্যাটেন পরিকল্পনা বা মাউন্টব্যাটেন প্ল্যান অফ 1947। 1946 সালে মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থ হয়ে যাওয়ার পর সৃষ্ট চরম সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, মুসলিম লীগ ও কংগ্রেস পরস্পর বিরোধী অবস্থান স্থায়ীভাবে নিরসন কল্পে ব্রিটিশ সরকার ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নেয়। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতি ব্রিটিশ সরকার উপনিবেশ থেকে হাত গুটিয়ে নেওয়া শ্রেয় বলে মনে করে। ফলে গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেনের নেতৃত্বে 1947 সালে 3 জুন একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়। এই পরিকল্পনা মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে খ্যাত। ভারত স্বাধীনতা আইন 1947, দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। ভারত স্বাধীন আইন 1947 সালে 3 জুনের মাউন্টব্যাটেন পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ব্রিটিশ পার্লামেন্টে 1947 সালে 18 জুলাই এই আইন পাস করে, তা ভারত স্বাধীন আইন নামে খ্যাত। ফলাফল ভারত ও পাকিস্তান নামে দুইটি ডোমিনিয়ন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। পাকিস্তানের জন্ম হয় 14 আগস্ট 1947 এবং ভারত স্বাধীন হয় 15 আগস্ট 1947। স্বাধীন ভারতের গভর্নর হন লর্ড মাউন্টব্যাটেন এবং স্বাধীন পাকিস্তানের গভর্নর হয় মোহাম্মদ আলী জিন্নাহ। আইন অনুযায়ী বাংলা ও পাঞ্জাব প্রদেশগুলো ধর্মের ভিত্তিতে বিভক্ত হবে। আসামের সিলেট জেলা পাকিস্তানের সঙ্গে যোগ দিবে কিনা তা গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে। ভারত ও পাকিস্তান কমনওয়েলথভুক্ত থাকবে কিনা তা উভয় দেশের গণপরিষদ সিদ্ধান্ত দেবে। ভারতকে ডোমিনিয়নের মর্যাদা প্রদানের জন্য ব্রিটিশ পার্লামেন্টে একটি সুনির্দিষ্ট আইন প্রণয়ন করা হবে। ভারত ও পাকিস্তান সীমানা নির্ধারণের জন্য একটি আইন কমিশন গঠন করা হবে, যেটি রেডক্লিফ সুপারিশনামা নামে পরিচিত। সিলেটের গণভোট অনুষ্ঠিত হয় 6 আর 7 জুলাই 1947 সালে। মোট ভোট প্রদান করে 100%, অর্থাৎ সবাই। সিলেট কি পাকিস্তানের অন্তর্ভুক্ত পূর্ব বাংলায় যোগদান করবে কিনা? হ্যাঁ ভোটের সংখ্যা ছিল 56.56%। দুই দেশের সীমানা নির্ধারণের জন্য স্যার রেডক্লিফের নেতৃত্বে সীমানা নির্ধারণ কমিটি গঠন করা হয়। 9 আগস্ট 1947 সালে রেডক্লিফ তার সীমান্ত রোয়াদা সমাপ্ত করে ভাইসরয়ের কাছে জমা দেন। মনে রাখতে হবে, ভারত শাসন আইন পাস হয় 1935 সালে, কিন্তু ভারতের স্বাধীনতা আইন পাস হয় 1947 সালে। পাকিস্তান আমলে বাংলাদেশ 1947 থেকে 1971। বাংলা বিভক্তি 1947। হোসেন শহীদ সোহরাওয়ার্দী অখণ্ড বাংলা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। মুসলিম লীগ ভারত বিভক্তির পক্ষে ও বাংলা বিভক্তির বিপক্ষে ছিল। ব্রিটিশ ভারতে বাংলা বিভক্তি হয়েছে 2 বার, 1905 সালে এবং 1947 সালে। 1947 সালে মুসলমান অধ্যুষিত যে জেলাগুলো পশ্চিম বাংলার অন্তর্ভুক্ত হয় সেগুলো হলো মালদহ, মুর্শিদাবাদ ও নদিয়ার ক্ষতিপূরণ স্বরূপ পূর্ব বাংলার অন্তর্ভুক্ত হয় পার্বত্য চট্টগ্রাম। দেশভাগের পর পাকিস্তানের রাজধানী হয়েছিল করাচি। 1947 সালে পাকিস্তান 2টি অংশে বিভক্ত হয়, পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তান। 1947 সালে পাকিস্তানে বাঙালি ছিল 56.40% এবং উর্দুভাষী ছিল 3.37%। প্রধানমন্ত্রী 8 জনের মধ্যে বাঙালি স্বার্থের ছিল 1 জন, অর্থাৎ হোসেন শহীদ সোহরাওয়ার্দী। রাষ্ট্রপতি ছিল 4 জনের, সবাই অবাঙালি এবং উর্দুভাষী। সচিব 19 জনের, সবাই ছিল বাঙালি। সেনা অফিসার 908 জনের মধ্যে বাঙালি ছিল 14 জন। পাকিস্তানের প্রথম সরকার 1947। গভর্নর জেনারেল কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ, প্রধানমন্ত্রী কায়েদ মিল্লাত লিয়াকত আলী খান, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন এবং পূর্ব বাংলার গভর্নর ফেডরিক সালমার্স বোন। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের সরকার 1952। গভর্নর জেনারেল ছিলেন মালিক গোলাম মোহাম্মদ, প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নুরুল আমিন, পূর্ব বাংলার গভর্নর ফিরোজ খান নুন। পাকিস্তান ও পূর্ব ভাষা বিতর্ক 1937 সালে মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে দলের দাপ্তরিক ভাষা হিসেবে প্রবর্তনের উদ্যোগ নিলে একে ফজলুল হকের বিরোধিতায় তা সম্ভব হয়নি। ভাষা আন্দোলনের পর্ব দুইটি, একটি 1947 থেকে 48 সাল আর দ্বিতীয় পর্ব বা চূড়ান্ত পর্ব হচ্ছে 1952 সাল। আন্দোলনের সূচনা 1947, 17 মে 1947। এই আন্দোলন হচ্ছে ভাষা আন্দোলন, যেটি মূলত 1947 সালেই সূচিত হয় প্রথমার্ধে। যেমন 17 মে 1947 সালে হায়দ্রাবাদে অনুষ্ঠিত এক সম্মেলনে মুসলিম লীগের নেতা চৌধুরী খালেদুজ্জামান বলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। জুলাই 1947 আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমদ উর্দুর পক্ষে অভিমত ব্যক্ত করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের ভাষা সমস্যা শিরোনামে এক প্রবন্ধে তার জবাব দেন। এই ভাষণে তিনি আরও বলেন, আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। 2 সেপ্টেম্বর 1947 ঢাবির তরুণ শিক্ষক আবুল কাসেমের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট তমদ্দুন মজলিস প্রতিষ্ঠা লাভ করে। ডিসেম্বর 1947 করাচিতে অনুষ্ঠিত শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয়। 6 ডিসেম্বর 1947 রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ থেকে ঢাবির ছাত্ররা সর্বপ্রথম বাংলাকে প্রথম পাকিস্তানের রাষ্ট্রভাষা দাবি করে। তমদ্দুন মজলিস এর পরিচয় ভাষার দাবিতে প্রতিষ্ঠিত প্রথম সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞানের অধ্যক্ষ আবুল কাসেম, তখন বিভাগের প্রধানকে প্রিন্সিপাল বলা হতো। প্রকাশ করে পাকিস্তান রাষ্ট্রভাষা বাংলা না উর্দু 1947 সালে 15 সেপ্টেম্বর। পুস্তিকাটির লেখক ছিল তিনজন: অধ্যাপক আবুল কাসেম, কাজী মোতাহের হোসেন এবং আবুল মনসুর আহমদ। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সমূহ। প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় অক্টোবর 1947 সালে অধ্যাপক নুরুল হক ভূঁইয়া, রসায়ন ডাভি ওনার নেতৃত্বে। দ্বিতীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 2 মার্চ 1948, আহ্বায়ক হন শামসুল আলম। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 11 মার্চ 1950, আহ্বায়ক আব্দুল মতিন। সর্বদলীয় হলো কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, গঠিত হয় 31 জানুয়ারি 1952, আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। পূর্ব বাংলা ভাষা কমিটি। বাংলা ভাষা আরবি হরফে লেখার ষড়যন্ত্রে 1949 সালের 9 মার্চ এই কমিটি গঠন করা হয়। সভাপতি ছিলেন মাওলানা আকরাম খাঁ। কমিটির উদ্দেশ্য আরবি হরফে বাংলা লেখার প্রচলন করা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই কমিটির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা। 21 মার্চ 1948 রেসকোর্স ময়দানে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ। 24 মার্চ 1948 ডাবির কার্জন হলে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ। 18 নভেম্বর 1948 ঢাকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। 26 জানুয়ারি 1952 পাকিস্তানের অ্যাসেম্বলিতে উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয়। 27 জানুয়ারি 1952 পল্টন ময়দানে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিসমূহ। 6 ডিসেম্বর 1947 রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ থেকে ডাবির ছাত্ররা। 23 ফেব্রুয়ারি 1948 গণপরিষদের অধিবেশনে কুমিল্লা থেকে নির্বাচিত কংগ্রেস এমপি ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা উর্দুর পাশাপাশি বাংলা করার দাবি করেন। এই প্রস্তাব নিয়ে আলোচনা হয় 27 ফেব্রুয়ারি এবং প্রত্যাখ্যান করা হয়। 11 মার্চ 1948 বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা এবং পাকিস্তানের সরকারি ভাষা করার দাবিতে ধর্মঘট পালন করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নতুন কমিটি। 1954 সালে যুক্তফ্রন্টে 21 দফার প্রথম দফায় ছিল রাষ্ট্রভাষা বাংলা করা। ভাষা আন্দোলন 1947, 26 এবং 29 ফেব্রুয়ারি 1948 রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয়। 29 ফেব্রুয়ারি 1948 পূর্ব বাংলা 144 দ্বারা জারি করা হয়। 11 মার্চ 1948 নবগঠিত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ থেকে অধ্যাপক আবুল কাসেম বাংলা ভাষা দাবি দিবস ঘোষণা দেন। 15 মার্চ 1948 পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের সঙ্গে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের 8 দফা চুক্তি হয়। ভাষা আন্দোলনের দ্বিতীয় পর্ব 1952। 31 জানুয়ারি 1952 কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে 40 সদস্য বিশিষ্ট একটি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ঢাকা বার লাইব্রেরিতে সর্বদলীয় সভায় ধর্মঘট সমর্থন এবং 21 ফেব্রুয়ারি হরতাল ডাকা হয়। 20 ফেব্রুয়ারি 1952 নুরুল আমিন সরকার পূর্ব বাংলায় 21 ফেব্রুয়ারি থেকে জরুরি অবস্থা ঘোষণা করে। আবুল কাসেমের সভাপতিত্বে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের বৈঠকে 21 ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গের সিদ্ধান্ত হয়। 21 ফেব্রুয়ারি 1952 দিনটি ছিল বাংলার 8 ফাল্গুন 1358। সকাল 11টায় ডাবির আমতলায় বর্তমান ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্র নেতা গাজীউল হকের সভাপতিত্বে যে ঐতিহাসিক সভা শুরু হয় সেখানে ছাত্র নেতা আব্দুল মতিনের প্রস্তাবে 144 ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত হয় এবং পুলিশের গুলিতে রফিক জব্বার, বরকত সালাম সহ আরও অনেকে শহীদ হন। বিশেষ দ্রষ্টব্য, বাসা শহীদ সালাম ওই দিন গুলিবিদ্ধ হয়ে 7 এপ্রিল মারা যান। আইন পরিষদের সভা অধিবেশন থেকে আব্দুর রশিদ তর্কবাগীশ সহ কয়েকজন সদস্য অধিবেশন ত্যাগ করেন। 22 ফেব্রুয়ারি 1952 ঢাকায় শুক র্যালিতে ও গণবিক্ষোভে শফিউর রহমান শহীদ হন। আইন পরিষদ থেকে দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন পদত্যাগ করেন। 23 ফেব্রুয়ারি 1952 রাজশাহী কলেজের সামনে বিক্ষুব্ধ ছাত্রদের গড়া প্রথম শহীদ মিনার পুলিশ গুড়িয়ে দেয়। রাষ্ট্রভাষা বাংলার স্বীকৃতি। 9 মে 1954 সালে গণপরিষদ অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে সিদ্ধান্ত গৃহীত। 16 ফেব্রুয়ারি 1956 পাকিস্তানের জাতীয় পরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী আবুল হোসেন সরকার 21 ফেব্রুয়ারিকে সরকারি ছুটি ঘোষণা করেন। 1956 সালে পাকিস্তানের সংবিধানে 214 নং অনুচ্ছেদে বাংলা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃত হয়। 23 মার্চ 1956 সাল পাকিস্তান সংবিধান কার্যকর হলে বাংলা অন্যতম রাষ্ট্রভাষায় স্বীকৃতি লাভ করে। 21 ফেব্রুয়ারি 1953 প্রথমবারের মতো দেশব্যাপী শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয়। 1987 সালে বাংলাদেশ জাতীয় সংসদে বাংলা ভাষাকে জাতীয় জীবনে সর্বস্ত্রে ব্যবহারের জন্য আইন পাস হয়।
বাংলা সালের সর্বশেষ সংস্কার ইংরেজি 2009 সালে এবং বঙ্গাব্দে হচ্ছে 1426। নতুন বাংলা বর্ষপঞ্জি অনুসারে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এই 6 মাসের হিসাব হবে 31 দিন এবং কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ ও চৈত্র এই 5 মাস হবে 30 দিনে। এখন ফাল্গুন মাস হবে 29 দিন। গ্রেগারিয়ান বর্ষপঞ্জিতে যেই বছর অধিবর্ষ হবে বা লিপ ইয়ার সেই বছর বাংলার ফাল্গুন মাস 30 দিন গণনা করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যোক্তা কানাডার প্রবাসী রফিকুল ইসলাম ও আব্দুল সালাম। সংগঠন হলো দ্য মাদার ল্যাঙ্গুয়েজ লাভার অব দ্য ওয়ার্ল্ড। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের মূল প্রস্তাব ছিল বাংলাদেশ ও সৌদি আরবের। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রথম স্বীকৃতি দেয় কানাডা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য ভাষার অধিকার সুরক্ষা। আর কিছু তথ্য 9 জানুয়ারি 1998 কানাডার প্রবাসী রফিকুল ইসলাম মহাসচিব কোফি আনানকে মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারিকে বেছে নেওয়ার প্রস্তাব করেন। 28শে অক্টোবর 1999 তৎকালীন শিক্ষামন্ত্রী সাদেক ফেরিসে ইউনেস্কোর সাধারণ অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার প্রস্তাবটি উত্থাপন করেন। 17 নভেম্বর 1999 ইউনেস্কোর 30তম সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। 21শে ফেব্রুয়ারি 2000 ইউনেস্কো সহ 188টি দেশে অর্থাৎ ইউনেস্কোর 188টি দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। 2002 সাল জাতিসংঘ সাধারণ অধিবেশন বা সাধারণ পরিষদ কর্তৃক ইউনেস্কোর ঘোষণা স্বীকৃতি পায়। 5 ডিসেম্বর 2008 জাতীয় সংঘের 63তম সম্মেলনে জাতীয় সংঘ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। ভাষা শহীদদের পরিচয়, নাম, পরিচয়, জন্মস্থান এবং বিশেষত্ব। আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের MA ছাত্র ছিলেন। জন্মস্থান বাবলা, ভরতপুর, মুর্শিদাবাদ, ভারত। বিশেষত্ব তার নাম ছিল আভেই। তার মৃত্যু 21শে ফেব্রুয়ারি 1952। আব্দুল জব্বার পেশায় দর্জি। জন্মস্থান ছিল পাসোয়া, গফরগাঁও, ময়মনসিংহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে মিছিলে যোগ দেন এবং মৃত্যুবরণ করেন 21শে ফেব্রুয়ারি 1952। রফিক উদ্দিন জগন্নাথ কলেজের হিসাব বিজ্ঞানের ছাত্র, বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জন্মস্থান ফারিল, সিংগাইল, মানিকগঞ্জ। তিনি ভাষা আন্দোলনের প্রথম শহীদ, যিনি 21শে ফেব্রুয়ারি 1952 মৃত্যুবরণ করেন। আব্দুল সালাম ডাইরেক্টর অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অফিসের রেকর্ড কিপার। তার জন্মস্থান লক্ষণপুর, দাগল, ভূঁইয়া, ফেনী। বিশেষত্ব হচ্ছে 21শে ফেব্রুয়ারি আহত হলেও মারা যান 7 এপ্রিল, সর্বশেষ শহীদ। শফিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ক্লাসের প্রাইভেট ছাত্র এবং হাইকোর্টের কর্মচারী ছিলেন। তার জন্মস্থান হুগলি, ভারত, কেন্নাগর। তার পিতা মরহুম মাহবুবুর রহমান জাতীয় শহীদ মিনার উদ্বোধন করেন। শফিউর রহমান মৃত্যুবরণ করেন 22শে ফেব্রুয়ারি। আব্দুল আওয়াল পরিচয় রিকশা চালক, যিনি ঢাকা গেন্ডারিয়ার। জন্মস্থান, মৃত্যুবরণ করেন 22শে ফেব্রুয়ারি 1952। মোহাম্মদ আহিউল্লাহ শিশু শ্রমিক। জন্মস্থান অজ্ঞাত। তিনি সবচেয়ে কম বয়সী শহীদ ছিলেন, 9 কিংবা 10 বছর বয়সে। মৃত্যুবরণ করেন 22শে ফেব্রুয়ারি 1952। অজ্ঞাত বালক সম্পূর্ণ অজ্ঞাত। পরিচয় জন্মস্থান 2টি অজ্ঞাত। তিনি মিছিল ছত্রভঙ্গ করার জন্য মিছিলে সশস্ত্র বাহিনী ট্রাক চালিয়ে দিলে ওই অজ্ঞাত বালকটি মারা যায়। মৃত্যুবরণ করেন 22শে ফেব্রুয়ারি 1952। উল্লেখ্য যে 52 ভাষা আন্দোলন বা ভাষা শহীদদের সবার সমাধি আজিমপুর কবরস্থান। শহীদ মিনার ঢাকায় নির্মিত প্রথম শহীদ মিনার ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সামনে 23শে ফেব্রুয়ারি 1952। উচ্চতা 10 ফুট। শহীদ মিনারে হাতে লেখা ছিল শহীদ স্মৃতি অমর হোক এবং রাষ্ট্রভাষা বাংলা চাই। ডিজাইনার ডক্টর বদরুল আলম। প্রথম শহীদ মিনার শহীদ স্মৃতি স্তম্ভ 21শের রাতেই রাজশাহী কলেজ চত্বরে 21শের প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়। স্থাপিত হয় 21শে ফেব্রুয়ারি 1952। বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে। স্থপতি হামিদুর রহমান। সহকারী ছিলেন ভাস্কর নবের আহমদ। স্তম্ভ রয়েছে 5টি, উচ্চতা 14 মিটার বা 46 ফুট। বড় স্তম্ভ মায়ের এবং ছোট স্তম্ভ শহীদ সন্তানের প্রতীক। বর্তমান নকশা উন্মোচন করা হয় 1957 সালে। উদ্বোধন হওয়ার শহীদ মিনার এবং তারিখ। শহীদ শফিউর রহমানের পিতা মৌলভী মাহবুবুর রহমান ঢাকায় নির্মিত প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন 24শে ফেব্রুয়ারি 1952। সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন ঢাকায় দ্বিতীয়বার নির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন 26শে ফেব্রুয়ারি 1952। শহীদ বরকতের মা হাসিনা বেগম শহীদ মিনার উদ্বোধন করেন কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করেন 21শে ফেব্রুয়ারি 1963। ভাষা আন্দোলনের স্মরণে নির্মিত শহীদ মিনার। কেন্দ্রীয় শহীদ মিনার হামিদুর রহমান স্থপতি ঢাকা মেডিকেল কলেজ। বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার স্থপতি রবিউল হোসাইন অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, উচ্চতা 71 ফুট। শহীদ মিনার স্থপতি শিল্পী মর্তুজা বশির অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়। স্মৃতির মিনার স্থপতি হামিদুজ্জামান অবস্থান জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর। ভাষা শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা স্থপতি মিনাল হক অবস্থান ফরিবাগ ঢাকা। মুদের গৌরব স্থপতি আকিল পাল অবস্থান বাংলাদেশ বাংলা একাডেমি চত্বর। অমর 21শে স্থপতি জাহানারা পারভিন অবস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বৈশ্বিক ভাষা বৃক্ষ স্থপতি আসমা জাহান
অবস্থান এশিয়াটিক সোসাইটি। দেশের বাইরে শহীদ মিনার, প্রথম যুক্তরাজ্য ওল্ড ম্যানচেস্টার। বিদেশে প্রথম শহীদ মিনার, এটি 1997 সালে প্রতিষ্ঠিত বা স্থাপিত। ওমানে অবস্থানরত মুসলিম দেশের মধ্যে সর্বপ্রথম শহীদ মিনার। জাপান টোকিওতে অবস্থিত বাংলাদেশ সরকারের অর্থায়নে দেশের বাইরে প্রথম নির্মিত শহীদ মিনার। 21শে জাদুঘর, অবস্থান ঢাকা বাংলা একাডেমির বর্ধমান হাউসের 2য় তলায়, উদ্বোধন 1 ফেব্রুয়ারি 2011। উল্লেখযোগ্য ভাষা সৈনিক হলো আবুল কাশেম, আব্দুল গফুর, গোলাম আজম, অলি আহাদ, আব্দুল মতিন, আহমদ রফিক, গাজী উল হক, আবুল মুহিত সহ আরো অনেকেই। ভাষা আন্দোলনের প্রথম বই ভাষা আন্দোলনের ইতিহাস বা রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। 15 সেপ্টেম্বর 1947 সাল। সম্পাদক ছিলেন অধ্যাপক আবুল কাসেম। প্রথম নাটক মুনির চৌধুরীর কবর। প্রথম উপন্যাস জহির রায়হানের আরেক ফাল্গুন। প্রথম সংকলন হাসান হাফিজুর রহমানের 21শে ফেব্রুয়ারি 1953। প্রথম কবিতা মাহবুবুল আলম চৌধুরীর কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। ভাষা আন্দোলনের প্রথম গল্প শাহেদ আলীর মন ও ময়দান। ভাষা আন্দোলনের 21-এর প্রথম গল্প হচ্ছে শওকত ওসমানের মৌন নয়। প্রভাত ফেরির প্রথম গান হচ্ছে মৃত্যুকে যারা তুচ্ছ করিল, ভাষা বাছাবার তরে আজিকে সরিয় তারে। রচয়িতা প্রকৌশলী মোশাররফ উদ্দিন আহমদ এবং সুরকার আলতা মাহমুদ। 1953 সালে প্রথম শহীদ দিবসের প্রথম প্রভাত ফেরিতে গাওয়া হয় এই গানটি। 21-এর প্রথম গান ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না, রচয়িতা গাজী উল হক। ভাষা আন্দোলন ভিত্তিক সংস্কৃতি ও সাহিত্যকর্ম এবং সাহিত্যিক। উপন্যাস আরেক ফাল্গুন জহির রায়হান। আর্তনাদ শওকত ওসমান। যাপিত জীবন এবং নিরন্তর ঘণ্টাধ্বনি সেলিনা হোসেন। গল্প 21-এর গল্প, লেখক জহির রায়হান। প্রথম বদ্ধভূমি রাবেয়া খাতুন। গল্পগ্রন্থ উৎস থেকে নিরন্তন সেলিনা হোসেন। প্রবন্ধ গ্রন্থ 52-এর জবানবন্দি, লেখক এমআর আখতার মুকুল। কবিতা জনতা সংগ্রাম চলবেই সিকান্দার আবু জাফর। 21শে ফেব্রুয়ারি আলতা মাহমুদ। বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা শামসুর রহমান। আমাকে কি মাল্য দেবে দাও, লেখক নির্মলেন্দু গুণ। কোন এক মাকে চিঠি, আবু জাফর ওবায়দুল্লাহ। স্মৃতিস্তম্ভ আলাউদ্দিন আল আজাদ। নাটক কবর মুনির চৌধুরী। সংকলন 21শে ফেব্রুয়ারি হাসান হাফিজুর রহমান। 21শে দলিল এমআর আখতার মুকুল। চলচ্চিত্র জীবন থেকে নেয়া জহির রায়হান 1970। এই চলচ্চিত্রে আমার ভাইয়ের রক্তের আগানো 21শে ফেব্রুয়ারি এবং এই কাছা ভাঙবো আমি কেমন করে এই গান ব্যবহৃত হয়েছে বা গাওয়া হয়েছে। ফাগুন হাওয়া, লেখক তৌকির আহমেদ। প্রমাণচিত্র লেট দেয়ার বি লাইট, লেখক জহির রায়হান। হৃদয় 21 রফিকুদ্দিন আহমেদ। গান আমার ভাইয়ের রক্তের লাগানো 21শে ফেব্রুয়ারি আমি কি বলতে পারি। গীতিকার আব্দুল গফফার চৌধুরী। প্রথম সুরকার আব্দুল লতিফ। বর্তমান সুরকার আলতা মাহমুদ। প্রথম লেখা হয় 1952 সালে। প্রথম প্রকাশিত হয় একটি লিফলেটের শিরোনাম ছিল বিপ্লবের খোদাল দিয়ে আমরা অত্যাচারী শাসক গোষ্ঠীর কবর রচনা করব। প্রথম গাওয়া হয় 1953 সালে ঢাকা কলেজের ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে। প্রভাত ফেরির প্রথম গাওয়া হয় 1954 সালে। এর মোট লাইন সংখ্যা 33। ঢাকা কলেজের ছাত্র থাকা অবস্থায় সাংবাদিক আব্দুল গফফার চৌধুরী 1952 সালে ঢাকা মেডিকেল কলেজের গেটে 21শে ফেব্রুয়ারিতে আহত ও নিহতদের দেখে 8 লাইনের এই কবিতাটি লিখেন। 1953 সালে আব্দুল লতিফ কবিতাটি সুর দেন। এরপর করাচি থেকে ঢাকায় ফিরে 1954 সালে আলতা মাহমুদ নতুন করে সুরারোপ করেন। সেই থেকে ওঠা হয়ে গেল 21শে প্রভাত ফেরির গান। বর্তমানে আলতা মাহমুদের সুরে করা গানটি গাওয়া হয়। 1954 সালে হাসান হাফিজুর রহমান সম্পাদিত 21শে সংকলনে প্রকাশিত হয় গানটি। তৎকালীন সরকার সংকলনটি বাজেয়াপ্ত করে। গানটি সুইডিশ ও জাপানি সহ 12টি ভাষায় অনুদিত হয়েছে। বিবিসি শ্রোতা জরিপে বাংলা ভাষার শ্রেষ্ঠ গানের তালিকায় এটির স্থান লাভ করেছে তৃতীয়। আরও কিছু গান এবং লেখক, সুরকার, গীতিকার। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চাই, ও আমার এই বাংলা ভাষা, দাম দিয়ে কিনেছি বাংলা, রফিক শফিক বরকত নামের বাংলা মায়ের দুরন্ত কোটি ছেলে। এই 4টি গানের গীতিকার আব্দুল লতিফ এবং সুরকার আব্দুল লতিফ। সালাম সালাম হাজার সালাম গানটির গীতিকার ফজলে খোদা এবং শিল্পী হলো আব্দুর জব্বার। বাংলা একাডেমি পরিচয় বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে প্রতিষ্ঠার প্রেক্ষাপট ভাষা আন্দোলনের ফলে গঠিত প্রথম প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা 3 ডিসেম্বর 1955 বা 17 অগ্রহায়ণ 1362। 1954 সালে বাংলা একাডেমি গঠনের প্রস্তাব পাশ করে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা। মূল মিলনায়তনের নাম আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন। মূল ভবনটির নাম বর্ধমান হাউস, যেটি 1906 সালে প্রতিষ্ঠিত বা স্থাপিত। লোকসাহিত্যের প্রাণকেন্দ্র বাংলা একাডেমি। প্রমিত বাংলা উচ্চারণের প্রথম নিয়ম চালু হয় 1992 সালে। বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্তিরা হলেন ফেলো রবীন্দ্র ও রোকেয়া চত্বর, নজরুল চত্বর ও নজরুল মঞ্চ বাংলা একাডেমিতে অবস্থিত। বাংলা একাডেমির প্রথম পরিচালক ছিলেন ডক্টর এনামুল হক, প্রথম সভাপতি ছিলেন মৌলানা আকরাম খাঁ, প্রথম মহাপরিচালক ছিলেন ডক্টর মাজহারুল ইসলাম এবং প্রথম নারী মহাপরিচালক ডক্টর নীলিমা ইব্রাহিম।
বর্তমান সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক 24তম। বর্তমান মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আজম 19তম। চরিতাভিধান পরিচয় 1000 বাঙালি মনীষীদের জীবনী সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। সম্পাদনা সেলিনা হোসেন ও নুরুল ইসলাম। বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকা সংখ্যা 7টি, সেগুলো হলো বাংলা একাডেমি পত্রিকা, গবেষণামূলক ত্রৈমাসিক, দান শালিকের দেশ ত্রৈমাসিক কিশোর পত্রিকা, ফোকলোর পত্রিকা ফোকলোর বিষয়ক ষান্মাসিক, বাংলা একাডেমি অনুবাদ পত্রিকা, উত্তরাধিকার সৃজনশীল ত্রৈমাসিক পত্রিকা, দ্য বেঙ্গল একাডেমি জার্নাল ইংরেজি ভাষায় ষান্মাসিক পত্রিকা, বিজ্ঞান পত্রিকা বিজ্ঞান বিষয়ক ষান্মাসিক, আর সর্বশেষ ষান্মাসিক পত্রিকা। অমর 21শে বইমেলা বা গ্রন্থ মেলা আয়োজক বাংলা একাডেমি, প্রতিষ্ঠাতা শ্রী চিত্তরঞ্জন সাহা। 1972 সালের 8 ফেব্রুয়ারি শ্রী চিত্তরঞ্জন সাহা বাংলা একাডেমির বর্ধমান হাউসের সামনে বটতলায় কলকাতা থেকে আনা 32টি বইয়ের মাধ্যমে, যেগুলো তার প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত, বর্তমানে মুক্তধারা প্রকাশনী। নামকরণ 1984 সালে অমর 21শে বইমেলা। বইমেলার সময় 1 ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী, অর্থাৎ পুরো ফেব্রুয়ারি মাস। লক্ষ্য উদ্দেশ্য জ্ঞান ও বুদ্ধিভিত্তিক জাতি গঠন, ভাষা চেতনা ও 21শে চেতনা জাগরুক রাখা। পুরস্কার: চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মনির চৌধুরী স্মৃতি পুরস্কার, রুকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার, শিল্পী কাইমুন চৌধুরী স্মৃতি পুরস্কার, সরদার জয়নুদ্দিন স্মৃতি পুরস্কার ইত্যাদি। পলান সরকার পুরস্কার সর্বাধিক গ্রন্থ ক্রয়ের জন্য সেরা ক্রেতাকে দেয়া হয়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অবস্থিত সেগুনবাগিচা, ঢাকা। ধরন: মাতৃভাষার চর্চা ও গবেষণার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। প্রধান পৃষ্ঠপোষক শিক্ষামন্ত্রী বা শিক্ষা উপদেষ্টা। ভিত্তিপ্রস্তর স্থাপন হয় 15 মার্চ 2001 সালে, চালু হয় 2010 সালের 21শে ফেব্রুয়ারি। গুরুত্বপূর্ণ তথ্য: বাংলাদেশের বাইরে ভাষা আন্দোলন হয় কাছাড় জেলা, আসাম, ভারত। উল্লেখ্য যে 19শে মে 1961 সালে আসামের কাছাড় জেলার বাংলাকে সরকারি ভাষা হিসেবে ব্যবহার করার জন্য বাঙালিরা আন্দোলন করে। ভাষা আন্দোলনের মুখপত্র সাপ্তাহিক সৈনিক, সম্পাদক শাহেদ আলী। সর্বপ্রথম বাংলা ভাষার উপর আঘাত আসে দ্বাদশ শতাব্দীতে, অর্থাৎ বাংলার সেন রাজারা বাংলা ভাষার পরিবর্তে সংস্কৃত ভাষা চালু করে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি দিনটি ছিল 8 ফাল্গুন 1358 বঙ্গাব্দ, বার ছিল বৃহস্পতিবার। ভাষা আন্দোলনের প্রথম সূত্রপাতকারী হলেন অধ্যক্ষ আবুল কাসেম। 1954 সালের প্রাদেশিক নির্বাচন ও যুক্তফ্রন্ট সরকার, ইউনাইটেড ফ্রন্ট ফরমেশন বা যুক্তফ্রন্ট গঠন। 1954 সালের প্রাদেশিক নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে বিরোধী দলগুলোর রাজনৈতিক জোট গঠনের মূল উদ্যোক্তা ছিলেন প্রধান বিরোধী দল আওয়ামী মুসলিম লীগ। গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় 14 নভেম্বর 1953 সালে। গঠনকারী একে ফজলুল হক, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা ভাসানী। যুক্তফ্রন্টের ইস্তেহার ছিল 21 দফা ভিত্তিক। 21 দফার প্রণেতা আবুল মনসুর আহমদ। 21 দফার মধ্যে ভাষা সংক্রান্ত দফা ছিল 5টি, যথা 1, 10, 16, 17 এবং 18 নং দফা। নির্বাচনে ভোটার ছিল 21 বছর বয়স্কগণ। যুক্তফ্রন্টের মোট দল ছিল 4টি: আওয়ামী মুসলিম লীগ মাওলানা ভাসানীর নেতৃত্বে, কৃষক শ্রমিক পার্টি একে ফজলুল হকের নেতৃত্বে, নেজামে ইসলামী মাওলানা আতাহার আলীর নেতৃত্বে এবং বামপন্থী গণতন্ত্রী পার্টি হাজির দানেশের নেতৃত্বে। ঘটনাবহুল 4 ডিসেম্বর 1953 যুক্তফ্রন্ট গঠিত হয়। 5 ডিসেম্বর 1953 যুক্তফ্রন্ট কর্তৃক 21 দফা ঘোষণা করা হয়। 8 থেকে 12 মার্চ 1954 সালে ভোট গ্রহণ হয়। 3 এপ্রিল 1954 4 সদস্য বিশিষ্ট যুক্তফ্রন্ট সরকার গঠিত হয়। 15 মে 1954 14 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হয়। 30 মে 1954 পাকিস্তান গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ 56 দিনের মন্ত্রিসভার পতন ঘোষণা করেন। যুক্তফ্রন্টের 21 দফার কর্মসূচি: 1 নম্বর ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান। 2 নং ছিল বিনা ক্ষতিপূরণে জমিদার উচ্ছেদ এবং ভূমিহীন কৃষকদের জন্য বা কৃষকদের মধ্যে উদ্বৃত্ত সম্পত্তি বিতরণ। 19 নং ছিল 1914 সালে লাহোর প্রস্তাবের ভিত্তিতে বা অনুযায়ী পূর্ব বাংলাকে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান। নির্বাচনে আসন মুসলমানদের জন্য ছিল সংরক্ষিত 237টি ও মুসলিমদের জন্য ছিল 72টি। পূর্ব বাংলার আইন পরিষদের মোট আসন সংখ্যা ছিল 309টি। মহিলাদের জন্য সংরক্ষিত আসন ছিল 15টি, এর মধ্যে 9টি মুসলিম, 6টি অন্যান্য। নির্বাচনের ফলাফল: মুসলমানদের জন্য সংরক্ষিত আসন 237টির মধ্যে যুক্তফ্রন্ট 215টি, মুসলিম লীগ 9টি, স্বতন্ত্র 12টি, খেলাফত রাব্বানী 1টি। অমুসলিমদের জন্য সংরক্ষিত আসন 27টি, এর মধ্যে যুক্তফ্রন্ট 13টি, সর্বমোট 309টি আসন। বিশেষ দ্রষ্টব্য: নির্বাচনের পর স্বতন্ত্র সদস্য 1 জন মুসলিম লীগে এবং 8 জন যুক্তফ্রন্টে যোগ দেন। ফলে 237টি আসনের ফলাফল হয় যুক্তফ্রন্ট 223টি, মুসলিম ও মুসলিম 13টি, মোট 236টি। মুসলিম লীগ মুসলিম ছিল 10টি, অমুসলিম ছিল না, টোটাল 10টি। খেলাফত রাব্বানীর 1টি, মুসলিম মোট আসনও 1টি। যুক্তফ্রন্টের মন্ত্রিসভা গঠন: 3 এপ্রিল 1954 সালে 4 সদস্য বিশিষ্ট। এরা হলেন একে ফজলুল হক,
আবু হোসেন সরকার, সৈয়দ আজিজুল হক, আশরাফ উদ্দিন আহমদ চৌধুরী। শেরেবাংলা ফজলুল হকের নেতৃত্বাধীন মন্ত্রিসভা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা এবং 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ও সরকারি ছুটি ঘোষণা করে এবং বাংলা একাডেমি করার প্রস্তাব গ্রহণ করে বা অনুমোদন দেয়। যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করার অন্যতম কারণ আদমজি জুট মিল বাঙালি ও বিহারি শ্রমিকদের মধ্যে সংঘর্ষ। নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় এক নিবন্ধে সাংবাদিক কালাহান লিখেছিলেন, মুখ্যমন্ত্রী একে ফজলুল হক বলেছেন, বাংলাকে স্বাধীন করা তার প্রথম কাজ। উপযুক্ত অজুহাতে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ 1954 সালের 30শে মে দেশদ্রোহের অভিযোগে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দিয়ে 32 ক ধারা জারি করে। পূর্ব বাংলার গভর্নর শাসন জারি করেন এবং মেজর জেনারেল ইস্কান্দার মির্জাকে পূর্ব বাংলার গভর্নর নিয়োগ করা হয়। পাকিস্তানের গণপরিষদ প্রথম গণপরিষদ হয় 1947 থেকে 54 সাল। গণপরিষদের আদেশ জারি করেন লর্ড মাউন্টব্যাটেন। অস্থায়ী সভাপতি ছিলেন যোগেন্দ্রনাথ মন্ডল। দ্বিতীয় গণপরিষদ হয় 1955 থেকে 56। গণপরিষদের আদেশ জারি করেন মালিক গোলাম মোহাম্মদ। আইনমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সংবিধান কার্যকর হয় 23শে মার্চ 1956 সালে। অনুচ্ছেদ সংখ্যা ছিল 234। পাকিস্তান শাসনতন্ত্র বিলটি পরিচিত পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র বিল নামে। পাকিস্তানের সংবিধান প্রণয়নে বিশিষ্ট ভূমিকা পালন করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সংবিধানের বৈশিষ্ট্য নিম্নরূপ: পাকিস্তানকে একটি ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। পাকিস্তান হবে একটি যুক্তরাষ্ট্র এবং কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বণ্টন করে দেওয়া হয়। সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। বাংলা এবং উর্দু উভয় ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট নিযুক্ত হন ইস্কান্দার মির্জা এবং 1958 সালে 7 অক্টোবর জেনারেল ইস্কান্দার মির্জা সংবিধান বাতিল ঘোষণা করেন। পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র ও কোয়ালিশন সরকার 1956। প্রথম শাসনতন্ত্র রচিত হয় 23শে মার্চ 1956 সালে। প্রথম শাসনতন্ত্রের ফলে পূর্ব বাংলার নাম হয় পূর্ব পাকিস্তান। রিপাবলিক কোয়ালিশন সরকার গঠিত হয় 1956 সালের 12 সেপ্টেম্বর। রিপাবলিকান কোয়ালিশন সরকারের প্রধানমন্ত্রী হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী সরকারের পতন হয় 1957 সালের অক্টোবরে। সোহরাওয়ার্দীকে পাকিস্তানের রাজনীতিতে নিষিদ্ধ করা হয় 1959 সালে। সোহরাওয়ার্দী মারা যান 1953 সালের 5 ডিসেম্বর লেবাননের রাজধানী বৈরুতে। আইয়ুব খানের সামরিক শাসন 1958 থেকে 1969। 7 অক্টোবর 1958 প্রধানমন্ত্রী ফিরোজ খান নুনকে উৎখাত করে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা প্রথম সামরিক শাসন জারি। 27 অক্টোবর 1958 আইয়ুব খান কর্তৃক ইস্কান্দার মির্জা ক্ষমতাচ্যুত। 28 অক্টোবর 1958 আইয়ুব খান রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র 1959। আইয়ুব খান মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করেন 27 অক্টোবর 1959 সালে। মৌলিক গণতন্ত্র হলো এক নতুন ধরনের স্থানীয় সরকার ব্যবস্থা। এই ব্যবস্থায় 4 স্তর বিশিষ্ট একটি প্রশাসনিক কাঠামো ছিল। এগুলো হলো ইউনিয়ন কাউন্সিল, থানা কাউন্সিল, জেলা কাউন্সিল এবং বিভাগীয় কাউন্সিল। এই স্তরগুলোর মধ্যে ইউনিয়ন কাউন্সিল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিয়ন কাউন্সিলের সদস্যগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতেন আর চেয়ারম্যান নির্বাচিত হতেন সদস্যদের মধ্য থেকে। ইউনিয়ন কাউন্সিলের সদস্যগণ যারা আবার মৌলিক গণতন্ত্র বা বেসিক ডেমোক্রেসি বলে পরিচিত ছিলেন, তারা দেশের প্রধান নির্বাহী কর্মকর্তা বা প্রেসিডেন্ট জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদেরকে নির্বাচন করতেন। মৌলিক গণতন্ত্রের সংখ্যা ছিল পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানে 40,000 করে, মোট 80,000। আইয়ুব খান নতুন সংবিধান ঘোষণা করেন 1962 সালের 1 মার্চ। কাকমারি সম্মেলন 1957। সম্মেলন হয় 6 থেকে 10 ফেব্রুয়ারি 1957 সালে। আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন ও সাংস্কৃতিক সম্মেলন। স্থান টাঙ্গাইল জেলার সন্তোষে। সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হামিদ খান বাসানী। প্রধান অতিথি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এজেন্ডা ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন ও বৈদেশিক নীতি। 3 ফেব্রুয়ারি 1957 কাকমারির ডাক শীর্ষক একটি প্রচারপত্র প্রকাশ করা হয়। তোরণ। টাঙ্গাইল থেকে সন্তোষে কাকমারি পর্যন্ত অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছিল বিশ্ব মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ও ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী নেতাদের নামে। কাকমারি সম্মেলনে ভাসানীর পাকিস্তানকে আসসালামু আলাইকুম কথাটি মানুষ স্বাধীনতার সমার্থক শব্দ হিসেবে নিয়েছিল। নেফ বা ন্যাশনাল আওয়ামী পার্টি। নেফ গঠিত হয় 25শে জুলাই 1957 সালে। কাকমারি সম্মেলনে ভাসানী বা পাক মার্কিন সামরিক চুক্তি সেটু ও সেন্টু বাতিলের দাবি জানান। হোসেন শহীদ সোহরাওয়ার্দী সেই দাবি প্রত্যাখ্যান করলে 18 মার্চ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন এবং নেফ গঠন করেন মাওলানা ভাসানী। আওয়ামী লীগের আদর্শিক বিভক্তি। 1955 সালে গৃহীত আওয়ামী লীগের গঠনতন্ত্রের 66 নং ধারায় দলের সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত থেকে মন্ত্রিত্ব গ্রহণ করা যাবে না শর্তে শেখ মুজিবুর রহমান এই নিয়ম উপেক্ষা করে মন্ত্রিত্ব গ্রহণ করেন। আওয়ামী লীগ সরকার দলীয় নেতৃত্ব মেনে চলবে কিনা এই প্রশ্নে দলের অভ্যন্তরে ডান বাম বিরোধ চূড়ান্ত রূপ ধারণ করে। শেখ মুজিব সহ ডানপন্থীগণ সোহরাওয়ার্দীর নীতি ও নেতৃত্ব গ্রহণ করে বামপন্থীগণ ভাসানীকে সমর্থন করে। 30 নভেম্বর 1967
নেফ চীনপন্থী এবং মস্কোপন্থী দুই শিবিরে বিভক্ত হয়। 6 ডিসেম্বর 1968 জুলুম প্রতিরোধ দিবস পালন করে নেফ। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জীবনী হচ্ছে 12 ডিসেম্বর 1980 থেকে 17 নভেম্বর 1976। বাংলাদেশের মানুষের কাছে পরিচিত মজলুম জননেতা হিসেবে। জন্ম সিরাজগঞ্জের ধানগড়া পল্লী, কর্মজীবন টাঙ্গাইলের কাকমারিতে প্রাথমিক বিদ্যালয়ে এবং পরে ময়মনসিংহে হালুয়াঘাটের কালাগ্রামে মাদ্রাসার শিক্ষকতা করেন। কারাবরণ 1919 সালে ব্রিটিশ বিরোধী অসহযোগ এবং খিলাফত আন্দোলনে অংশগ্রহণ করে 10 মাস কারাবরণ বা কারাদণ্ড ভোগ করেন। প্রথম রাজনৈতিক দল কংগ্রেস। ভাসানী উপাধির কারণ: 1929 সালে আসামের ধুবড়ী জেলার ব্রহ্মপুত্র নদের ভাসানচরে প্রথম কৃষক সম্মেলন আয়োজন করেন। এখান থেকে তার নাম রাখা হয় ভাসানীর মৌলানা। এরপর থেকে তার নামের শেষে ভাসানী শব্দ যুক্ত হয়। ফারাক্কা লং মার্চ: ফারাক্কা বাঁধের ফলে নদীর নাব্যতা কেড়ে নেওয়ার আশঙ্কা ও পানির ন্যায্য হিস্যার দাবিতে 1976 সালের 16 মে মৌলানা ভাসানীর নেতৃত্বে লাখ লাখ মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসার ময়দান থেকে মরণবাদ ফারাক্কার অভিমুখে লং মার্চ অংশ নেয় এবং লং মার্চ শেষে কনসার্ট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল সমাবেশে বক্তব্য রাখেন। সেদিন থেকে 16 মে ফারাক্কাবাদ বা ফারাক্কা দিবস নামে পরিচিত লাভ করে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে 1957 সালে জুলাই মাসে গঠিত হয় ন্যাশনাল আওয়ামী পার্টি বা নেফ। 1934 থেকে 46 আসাম বিধানসভার সদস্য মৌলানা ভাসানী। 1949 থেকে 56 আওয়ামী লীগের সভাপতি। 1955 থেকে 56 পাকিস্তানের সংসদ সদস্য। 1973 থেকে 75 বাংলাদেশের সংসদ সদস্য। আসন ছিল ময়মনসিংহ 30, বর্তমান যেটি কিশোরগঞ্জ। শরীফ শিক্ষা কমিশন রিপোর্ট বিরোধী ছাত্র আন্দোলন। শরীফ শিক্ষা কমিশন গঠিত হয় 30 ডিসেম্বর 1958। চেয়ারম্যান ছিলেন অধ্যাপক এস.এম. শরীফ। রিপোর্ট প্রকাশিত হয় 1962 সালে। বিষয়বস্তু: শিক্ষা এমন কোনো জিনিস নয় যা বিনামূল্যে পাওয়া যেতে পারে। রিপোর্টের উল্লেখযোগ্য অংশগুলো হলো: ষষ্ঠ থেকে ডিগ্রি পর্যন্ত ইংরেজিকে বাধ্যতামূলক করা, উর্দুকে সার্বজনীন ভাষায় রূপান্তর, অবৈতনিক শিক্ষার ধারণাকে অবান্তর বলা হয় এবং স্কুলে 60% ব্যয় সংগৃহীত হবে ছাত্রদের বেতন থেকে, বাকি 20% ব্যবস্থা কর্তৃপক্ষ নির্বাহ করবে। 1962 সালে ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় ধর্মঘট পালন করে 1 ফেব্রুয়ারি 1962। ইস্ট পাকিস্তান স্টুডেন্ট ফোরাম গঠিত হয় 10 সেপ্টেম্বর 1962 সালে। পূর্ব বাংলা বিএফি ছাত্র সমাজ হরতাল পালন করে 17 সেপ্টেম্বর 1962। আন্দোলনে শহীদ হন বাবুল, গোলাম মুস্তফা ও ওয়াজিউল্লাহ সহ অনেকেই। দেশে জাতীয় শিক্ষা দিবস পালিত হয় 17 সেপ্টেম্বর। হামিদুর রহমান শিক্ষা কমিশন। শরীফ কমিশনের রিপোর্টের যাচাইয়ের জন্য 1966 সালে 15 ডিসেম্বর হামিদুর রহমান শিক্ষা কমিশন গঠন করা হয়। 1969 সালে 11 দফা আন্দোলনের প্রথম দফা ছিল 62 শিক্ষা নীতি বাতিল। আইয়ুব বিরোধী জোট এনডিএফ বা ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট গঠন করা হয় 4 সেপ্টেম্বর 1962 সালে সোহরাওয়ার্দীর নেতৃত্বে। সিওপি বা কম্বাইন্ড অপোজিশন পার্টি। নেতা ছিলেন মাহমুদ আলী জিন্নাহর ছোট বোন ফাতেমা জিন্নাহ। দল ছিল 5টি। এনএসএফ বা ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে গভর্নর মোনায়েম খানের 6 দফা আন্দোলন বা 6 পয়েন্ট মুভমেন্ট। 1966 সালের 10 জানুয়ারি সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় তাসকন্দ চুক্তির মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে 1965 সালের কাশ্মীর যুদ্ধের অবসান হয়। তাই তাসকন্দ চুক্তির পর্যালোচনার জন্য বিরোধী দলীয় রাজনীতিবিদরা 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে জাতীয় সম্মেলন ডাকেন। শেখ মুজিব লাহোরে কী বিষয় নিয়ে আলোচনা করবেন তার টকিং পয়েন্ট লিখে দেওয়ার জন্য বাঙালি সিএসপি কর্মকর্তা রুহুল কুদ্দুসের সঙ্গে যোগাযোগ করেন। তিনি 7 দফা লিখে দেন। 7 দফা গভর্নর শাসন সম্পর্কে ছিল। সপ্তম দফা বাদ দিয়ে তাজউদ্দিন আহমদ ও রুহুল কুদ্দুস ইংরেজিতে 6 দফা চূড়ান্ত করেন। এই সম্মেলনে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন, যার শিরোনাম ছিল আমাদের বাঁচার দাবি। ইতিহাসে এটি 6 দফা নামে পরিচিত ছিল। 6 দফার খসড়া প্রস্তুতকারক ছিলেন রুহুল কুদ্দুস। 6 দফার প্রথম শহীদ ছিলেন মনু মিয়া। 6 দফা কর্মসূচির ঘটনা প্রবাহ: 5 ফেব্রুয়ারি 1966 লাহোরে অবস্থিত চৌধুরী মোহাম্মদ আলীর বাসভবনে বিরোধী দলীয় সম্মেলনের সাবজেক্ট কমিটির সভায় 6 দফা কর্মসূচি প্রথম পেশ করেন তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। পূর্ব বাংলা থেকে 6 দফা কর্মসূচির বিরোধিতা করেন ফরিদ আহমদ। 23 মার্চ 1966 লাহোর সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে 6 দফা ঘোষণা করেন শেখ মুজিবুর রহমান। 6 দফা রচিত হয় লাহোর প্রস্তাব অনুযায়ী। 23 মার্চ 1940 সালের সাথে মিল রেখে 23 মার্চে উত্থাপন করা হয়।
7 জুন 1966 6 দফা বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী হরতাল হয়। 25 মার্চ 1971 6 দফা আন্দোলন সমাপ্ত হয়। 6 দফার বিষয়বস্তুগুলো হলো: প্রথম দফা লাহোর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেশন রূপে অর্থাৎ প্রাদেশিক স্বায়ত্ত শাসন থাকিবে। দ্বিতীয় দফা ফেডারেল সরকারের হাতে থাকবে দেশরক্ষা ও পররাষ্ট্র বিষয়, বাকি সব থাকবে প্রাদেশিক সরকারের হাতে। তৃতীয় দফা ছিল 2টি অংশ, মুদ্রা সংক্রান্ত ক্ষমতা 3-1, পূর্ব ও পশ্চিম পাকিস্তানে 2টি পৃথক মুদ্রা অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা প্রচলন করিতে হইবে। 2 অঞ্চলে 2টি স্বতন্ত্র স্টেট ব্যাংক থাকবে, মুদ্রা নিয়ন্ত্রণ ও ব্যাংক পরিচালনা করবে প্রাদেশিক সরকার। দ্বিতীয় অংশে ছিল 2টি অঞ্চলের মধ্যে একই কারেন্সি থাকবে, কিন্তু এই অবস্থায় শাসনতন্ত্রে এমন সুনির্দিষ্ট বিধান থাকতে হবে যাতে পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার হতে না পারে। 2 অঞ্চলে 2টি পৃথক রিজার্ভ ব্যাংক থাকবে। চতুর্থ দফা সকল প্রকার ট্যাক্স, খাজনা, কর ধার্য এবং আদায়ের ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। পঞ্চম দফা ছিল বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণের ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকবে। ষষ্ঠ দফা বা সর্বশেষ দফা হলো প্যারামিলিশিয়া বাহিনী গঠন। পূর্ব পাকিস্তান মিলিশিয়া বা প্যারামিলিটারি রক্ষী বাহিনী গঠনের সুপারিশ। আগরতলা ষড়যন্ত্র মামলা বা আগরতলা কনস্পিরেসি কেস 1968। আগরতলা মামলা 1968। 1963 সালে শেখ মুজিবুর রহমান গোপনে ত্রিপুরা গমন করেন। সেখানে ত্রিপুরার রাজধানী আগরতলার তৎকালীন কংগ্রেস নেতা এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রী শচীন্দ্র লালের সাথে বৈঠক করেন। আইয়ুব খান সরকার 6 দফা আন্দোলনকে নস্যাৎ করার জন্য 1968 সালে 3 জানুয়ারি 35 জনকে আসামি করে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন, যা ইতিহাসে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। 22 ফেব্রুয়ারি 1969 কুর্মিটোলায় বিচার প্রক্রিয়ার কাজ চলা অবস্থায় গণঅভ্যুত্থানের মুখে মামলা প্রত্যাহার করা হয়। প্রধান আসামি বা 1 নং আসামি ছিলেন শেখ মুজিবুর রহমান। দ্বিতীয় প্রধান আসামি ছিলেন 2 নং লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন, আগরতলা পরিকল্পনাকারী। 17 নং আসামি ছিলেন সার্জেন্ট জহুরুল হক, যাকে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী অবস্থায় 1969 সালের 15 ফেব্রুয়ারি হত্যা করা হয় বা পাক বাহিনী নির্মমভাবে হত্যা করে। স্বাধীনতা পরিকল্পনা ফাঁস করেন পাকিস্তান ইন্টেলিজেন্সের সদস্য আমির হোসেন। মামলার ধরন রাষ্ট্রদ্রোহ। পাকিস্তান সরকারের আইনজীবী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মনজুর কাদের ও অ্যাডভোকেট জেনারেল টি.এইচ. খান। আসামিপক্ষের আইনজীবী ছিলেন আব্দুস সালাম ও স্যার টমাস উইলিয়াম, এমপি, যুক্তরাজ্য। পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন 1970। দ্য ফার্স্ট জেনারেল ইলেকশন ইন পাকিস্তান 1970। 2 জুলাই 1969 বিচারপতি আব্দুস সাত্তারের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন। 30 মার্চ 1970 ইয়াহিয়া খান পাকিস্তানের সাধারণ নির্বাচনের লক্ষ্যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার বা এলএফও জারি করেন। 7 ডিসেম্বর 1970 জাতীয় পরিষদে নির্বাচন অনুষ্ঠিত। 17 ডিসেম্বর প্রাদেশিক পরিষদে নির্বাচন অনুষ্ঠিত। 17 জানুয়ারি 1971 ঘূর্ণিঝড় গুরখির কারণে উপকূলের স্থগিত হওয়া 17টি আসনের নির্বাচন অনুষ্ঠিত। জাতীয় পরিষদের আসন বন্টন। পূর্ব পাকিস্তান সাধারণ আসন ছিল 162টি, সংরক্ষিত 7টি, মোট 169। প্রাদেশিক পরিষদের আসন সংখ্যা ছিল পূর্ব পাকিস্তান মোট 300, এর মধ্যে সংরক্ষিত নারী আসন 10, মোট 110। নির্বাচনী কর্মসূচি: ন্যাশনাল আওয়ামী পার্টি নেফ বা ভাসানী ভোটে মুক্তি আসবে না স্লোগান তুলে নির্বাচন বয়কট করে। পাকিস্তান পিপলস পার্টি জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে দলটির প্রচারণার মূল বিষয়বস্তু ছিল ইসলামী সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা।